সত্যজিৎবাবু বৃন্দাকে অ্যারেস্ট করতে গেলেই বৃন্দা নিজেকে বাঁচানোর জন্য শ্যামকেই ফাঁসানোর চেষ্টা করে। তখন শ্যাম বাধ্য হয়ে বৃন্দার সমস্ত অপরাধের কথা জানিয়ে দেয়। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। শুরুতেই দেখা যায় রাঙামতি দরজায় দাঁড়িয়ে আছে, বৃন্দার দিকে তীর তাক করে। বৃন্দা রাঙামতিকে দেখে ভয় পেয়ে যায় এবং বৃন্দা এক পা পিছনে হটে বলে, রাঙা তুই ফিরে এলি? রাঙা তখন ঠান্ডা গলায় বলে, আমি ফিরেছি, কিন্তু যেভাবে গিয়েছিলাম সেই রাঙা আর আমি নেই। এখন আমি এসেছি হিসাব চুকিয়ে দিতে। এইদিকে তখন সভ্য বলে, রাঙা এখন এই সময় বৃন্দাকে এই বাড়ি থেকে বার করা দেওয়ার সময়। ওর সাথে বেশি কথা বলে লাভ নেই, ওর জন্য বাড়ির সকলেই বিপদে পড়েছে। তখন রাঙা এই কথা শুনে উত্তর দেয়, বলে, হ্যাঁ, এই বড় বৌদির জন্য বাড়ির সকলে বিপদের মুখেই পড়েছিল। নিজের বাড়িতে কাজের লোকের মতো কাজ করতে হয়েছে সবাইকে, এখন এর শাস্তি তো ওকে পেতেই হবে। তখন এই কথা শুনে বৃন্দা ভয়ে কাঁপতে লাগে এবং সে কাঁপতে কাঁপতে বলে, তুই কি বলতে চাইছিস? তুই কি আমাকে শাস্তি দিবি? সেটা তুই কখনোই করতে পারবি না রাঙা। রাঙা তখন ধীরে ধীরে এগিয়ে আসে, হাতে থাকা কাগজটা বৃন্দার সামনে এগিয়ে দেয়, ছুঁড়ে ফেলে দেয় শ্যামের সেই কোম্পানির চুক্তিপত্রটা। এই কাগজে সই করিয়ে তুই উড়ানবাবুর জীবন শেষ করতে চাইছিলিস, তুই এই বাড়িটা দখল করে নিয়েছিলিস, তুই কী ভেবেছিলিস আমি কি ফিরে আসবো না? সেই সময় সভ্য মোবাইল বের করে ফোন করে পুলিশকে, বলে আমার বাবার সাথে এবং আমার ভাই একলব্যর সাথে প্রতারণা করে সব কিছু লিখে নিয়েছিল এই বৃন্দা, আমার স্ত্রী, ওনাকে এসে অ্যারেস্ট করুন। এদিকে তখন শ্যাম অফিসে বসেই খবর পেয়ে যায় যে রাঙামতি আবারও বসিকুটিতে ফিরে এসেছে। সে তখন মনে মনে বলে, মানে রাঙামতি আবারও বাড়িতে ফিরে এসেছে? ওই বাড়িটা আলোয় কি আবারও আমার হাতছাড়া হয়ে যাবে? আমি কি পাবো না ওই বসুকুটি? এদিকে সত্যজিৎকে রাঙা আগে থেকেই বলে রেখেছিল শ্যামের ফোন ট্র্যাক করতে এবং বলেছিল সন্দেহজনক কিছু ফেলেই শ্যামকে অ্যারেস্ট করতে। এরপর সত্যজিৎ পুলিশ নিয়ে এসে শ্যামকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর দেখা যায় শ্যামকে নিয়ে সত্যজিৎবাবু বসুকুটিতে চলে আসে, আর এদিকে তখন পুলিশের গাড়ির সাইরেন শুনেই সভ্য দরজা খুলে দেয় এবং সে দেখতে পায় সত্যজিৎবাবু শ্যামকে অ্যারেস্ট করে সাথে করেই নিয়ে এসেছে। তখন ভিতরে ঢুকতেই বৃন্দা তখন নিজেকে বাঁচানোর জন্য উপায় খুঁজতে থাকে। তখনই সে নাটক করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও রাঙা, আমি স্যামের কথা শুনে ভুল পথে চলে গিয়েছিলাম। তখন এই কথা শুনেই স্যাম রেগে ওঠে এবং স্যাম বলে, বৃন্দা তুমি মিথ্যা কথা কেন বলছো? তুমি আমাকে কেন ফাঁসাতে চাইছো? তখন স্যাম নিজেকে বাঁচানোর জন্য বৃন্দার সমস্ত কুকীর্তির কথা বলে দেয় এবং সেই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায় এবং রেগে যায় বৃন্দার ওপর। তখন সত্যজিৎ বলে, বৃন্দা তুমি একলব্য বসুর নামে ভুয়ো এগ্রিমেন্ট পেপার বানিয়ে প্রতারণা করেছো, এখন তোমার সময় শেষ হয়ে গেছে। বৃন্দা তখন এই কথা শুনে চিৎকার করে ওঠে, বলে, না আমি কিছুই করিনি, ওই স্যাম আমাকে নিয়ে বলেছিল, আমাকে এসব করতে ওই স্যামই বলেছিল, আমাকে টাকার লোভ দেখিয়েছিল। তখন স্যাম বলে, বৃন্দা তুমি কি বলছো এসব? আমি তোমাকে টাকার লোভ দেখিয়েছিলাম? আমি তো তোমাকে টাকা দিয়ে সাহায্য করেছি অনেক কিছু করার জন্য, আর তোমার কথা মতোই তো আমি একলব্য চাকরিটা ছাড়িয়ে দিয়েছিলাম, যাতে একলব্য তোমার কথা মতো ওঠে আর বসে, আর আমাদের প্ল্যানিং মতো ওই একলব্য আমার কাছে এসে চাকরির অনুরোধ করতে চায়। তখন এই কথা শুনে একলব্য চিৎকার করে ওঠে এবং সে বৃন্দার কাছে এগিয়ে যায় এবং বলে, বড় বৌদি তুমি এসব কি বলছে? এ শ্যাম কি বলছে? তুমি এসব করিয়েছো? তাহলে রাঙার জন্য আমার চাকরিটা যায়নি, চাকরিটা গেছে আসলে তোমার জন্য। তুমি স্যামকে বলেছিলে আমার চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য। তখন বৃন্দা কিছুই বলে না। তখন একলব্য আর বুঝতে বাকি থাকে না যে এসব পিছনে বৃন্দারই হাত আছে এবং তখন সে মনে মনে ভুল বুঝতে শুরু করে। সে ভাবে, তাহলে আমি এতদিন রাঙার প্রতি রাগ করে যে কাজগুলো করেছি সবটাই ভুল, সবই বৃন্দা এই বড় বৌদি প্ল্যানিং করে করিয়েছে। আমি ভাবছিলাম হয়তো আমি নিজে করেছি, কিন্তু এগুলো তো যে বৃন্দা বৌদি নিজের প্ল্যানিং করেই আমাকে ফাঁদে ফেলেছিল। পাশ থেকে তখন সত্যজিৎবাবু ঠান্ডা গলায় বলে, প্রমাণ আছে আমাদের কাছে, তোমার কল রেকর্ড, স্যামের সঙ্গে ডিল, সব কিছুই। পুলিশ বৃন্দাকে তারপরে ধরে নিয়ে চলে যায়। এক মুহূর্ত উঠোনে সবাই নীরবতা হয়ে যায়। প্রতিমা কাঁদতে কাঁদতে রাঙার দিকে এগিয়ে আসে এবং বলে, রাঙা আমরা তোকে ভুল বুঝেছিলাম মা, আমাদের ক্ষমা করে দে। এই বাড়ি তোরই, তুই এই বাড়ির মান সম্মান সব কিছু তুই। একলব্য তখন মাথা নিচু করে বলে, রাঙা আমি অপরাধী, আমার ভুলের শাস্তি আমি পেয়ে গেছি, তুমি ফিরে আসো, সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। ঠিক তখনই একলব্যর বাবা নবরুণ সামনে এসে বলে, রাঙামতি তুই এই বাড়ির বউ, তোর জন্যে আমাদের আজ মাথা আবারও উঁচু হলো, তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। রাঙা কিছুক্ষণ চুপ করে থাকে,
তারপর শান্ত স্বরে বলে, আমি কাউকে দোষ দিইনি, কারোর ওপর রাগও করিনি, কারোর ওপর অভিমানও করিনি। আমি এই বাড়িরই একটা মানুষ, এটা ঠিক, কিন্তু আমি এখন আরেকটা দায়িত্ব আছে আমার। আমি ফরেস্ট ফাইটার দলে যোগ দিয়েছি। এখন আমার কাজ জঙ্গলের মানুষদের দেখাশোনা করা, ওদের বাঁচিয়ে রাখা। এই কাজ থেকে আমি পিছু হটতে পারবো না। তখন কথা শুনে সবাই স্তব্ধ। কথা শুনে একলব্যর মা আবারও কাঁদতে শুরু করে। সে বলে, মা তুই আবারও চলে যাবি? তখন রাঙা তার মায়ের কাছে এগিয়ে আসে এবং রাঙা কাছে গিয়ে প্রমিতার হাত ধরে বলে, আমি যাচ্ছি, কিন্তু দূরে নয় মা, আমি আছি তোমাদের পাশেই। যখনই রাখবে তখনই চলে আসব। এরপর দেখা যায় রাঙা সবাইকে বিদায় জানিয়ে রাঙা গেট ফিরিয়ে চলে যাচ্ছে। তার কাঁধে ব্যাগ, হাতে ধনুক, চোখে এক দৃঢ়দৃষ্ট। একলব্য চুপচাপ তাকিয়ে থাকে। এরপর রাঙা আবারও থানায় ফিরে আসে সত্যজিৎ স্যারের সাথে কথা বলার জন্য। তার সাথে তার জরুরি কথাবার্তা বাকি ছিল তাই। আর সেখানে গিয়ে সত্যজিৎ বাবুর সাথে যখনই রাঙা কথা বলছিল, এদিকে তখন সংগ্রাম মানে তার কোচ আবারও ছুটে ছুটে চলে আসে এবং সে রাঙাকে দেখে বলে, রাঙা তুই আবারও নাকি শুনলাম তুই এবার ফরেস্ট ফাইটার দলে যোগ দিচ্ছিস? তাহলে তোর তো সামনে অলিম্পিক, তোর সেই অলিম্পিকের কী হবে? তখন কথা শুনে রাঙা বলে ওঠে, সংগ্রাম স্যার তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না, ভাবিস না কিছু। আমি ওই জঙ্গলের মধ্যেই ওই মানুষগুলোকে আত্মরক্ষার ট্রেনিং দেব এবং পাশাপাশি আমি তীরন্দাজটাও প্র্যাকটিস করব। ওই জঙ্গলের মধ্যেই আমি অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে থাকব। তখন সংগ্রাম বলে, কিন্তু তুই ওখানে কিভাবে প্র্যাকটিস করতে পারবি? তুই এখানে পরিস্থিতি কী করে নিবি? তুই তো ওখানে কিছুই করতে পারবি না। তখনই পাশ থেকে সত্যজিৎ বলে ওঠে, সংগ্রাম তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। রাঙা যেখানে থাকবে সেই আশেপাশে একটা অলিম্পিক ট্রেনিংয়ের জন্য একটা ক্যাম্প করা হয়েছে, সেখানেই রাঙা প্র্যাকটিস করবে। আর তুমি চাইলে তুমি গিয়ে রাঙাকে সেখানে প্র্যাকটিস করাতে পারো। তোমার যদি কোনো অসুবিধা না থাকে তুমিও রাঙার সাথে যেতে পারো। রাঙা যখন প্র্যাকটিস করবে তাকে হেল্প করবে, আর রাঙা মাঝে মধ্যে প্র্যাকটিসও করবে এবং সাথে ওখানকার মানুষগুলোকেও ট্রেনিং দিতে থাকবে। তখন কথা শুনে সংগ্রাম বলে, ঠিক আছে, আমি যখন আমার সময় পাবো আমি তখন গিয়ে ওই রাঙাকে ট্রেনিং দেবো। এরপর বসুকুটিতে দেখা যায় ময়না আর সাত্তকীকে। তারা নিজেদের ঘরে বসে আছে, একে অপরের সাথে কথা বলছে। ময়না বলছে, বৃন্দা বৌদি চলে গেল, ওই সত্যজিৎ স্যার তো ওখানে অ্যারেস্ট করে নিয়ে গেল। এখন আমরা কি করব? এখন কি আমরা আর কিছু করতে পারবো? এতদিন তো বৃন্দা বৌদির কথা মতো সবাইকে নাচিয়েছি, এখন কি তারা আমাকে ছেড়ে কথা বলবে? হয়তো আমাদের ওপরে এবার প্রতিশোধ নেবে। তখন সার্থকী বলে, না, এত সহজে আমি কিন্তু হার মানব না। এতদিন আমি যেটা করে এসেছি আমি সেটাই করব। বাড়ির যদি কেউ বিরোধিতা করে আমি সবাইকে আবারও অপমান করব, কথা শুনবো, কিন্তু আমি কারোর কাছে ছোট হব না। আমি একটা উকিল খুঁজে বার করব। উকিল খুঁজে ওই বৃন্দা বৌদিকে আবারও জেল থেকে মুক্তি দেব। কারণ বৃন্দা বৌদির সাজাটা এতও বেশি হবে না যে তাকে বেল পাওয়ানো যাবে না। একটা ভালো উকিল খুঁজে পেলেই বৃন্দা বৌদিকে আবারও জেল থেকে বার করা যাবে এবং বৃন্দা বৌদি যদি একবার জেল থেকে বেরোতে পারে তাহলে কিন্তু আবারও এই বাড়িতে ফিরে আসবে, কারণ সে সব্যকে ছাড়বে না। সব্যকে সে এত সহজে ছেড়ে দেবে না। এবার সে ফিরে আসলে সব্যর ওপর ভালো রকম প্রতিশোধ নেবে। তখনই দেখা যায় পাঞ্চালি ঘরের বাইরে দাঁড়িয়ে ময়না ও সার্থকের কথাবার্তাগুলো শুনছিল। ঠিক তখনই হাততালি দিতে দিতে পাঞ্চালি ঘরের মধ্যে প্রবেশ করে। আর এটা দেখে ময়না ও সার্থকীও হতবাক হয়ে যায়। তারা মনে মনে বলতে লাগে, পাঞ্চালি কি তাহলে আমাদের সব কথা শুনে ফেলেছে? তখনই পাঞ্চালি বলে, বাহ, ঘরের মধ্যে বসে তো ভালোই প্ল্যানিং করা হচ্ছে। ওই বৃন্দাবাসুকে কিন্তু আর তুমি কখনোই বার করতে পারবে না। ও যদি জেল থেকে ছাড়াও পাও তাও আর এই বাড়িতে ওর জায়গা হবে না। এই বাড়িতে ওর জায়গা চিরতরের মধ্যে শেষ হয়ে গেছে। আর তার পিছনে পিছনেই সভ্য সেই ঘরে প্রবেশ করে। সভ্য তখন সার্থকীকে বলে, তুই উকিলের কথা বলছিলি না? একটা ঠিক আছে, উকিলটা দেখ, উকিল দেখলে আমাকে জানিয়ে দিস, কারণ আমাকে একটা ডিভোর্স ফাইল করতে হবে। ওর বৃন্দাকে আমি ডিভোর্স দেবো। আমি আর ওর সাথে থাকতে চাই না। বৃন্দা আমাকে ভালোবাসে।